বাসায় অতিরিক্ত গেস্ট থাকায় রাতের বেলা ইয়াং জেনারেশনে যারা আছে তাদের সবাইকে ছাদে ঘুমাতে দেওয়া হলো। ছাদে দুই পাশে লম্বা করে বিছানা করা হলো, এক পাশে মেয়েদের জন্য, অন্য পাশে ছেলেদের জন্য। মেঘ, সারিকা, সাইফা এসে জেরিনদের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। শোয়ার কিছুক্ষণ পরে সারিকা, সাইফা ঘুমিয়ে পড়ল, কিন্তু অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকার পরেও মেঘের চোখে ঘুম ধরা দিল না। ও বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে শোয়া থেকে উঠে বসলো। কি করবে কিছুই ভেবে না পেয়ে সিদ্ধান্ত নিল ফোনে গেমস খেলবে। যেই ভাবা সেই কাজ। ও দেয়ালের সাথে হেলান দিয়ে বসে ফোনে গেমস খেলতে লাগলো। আহান, মিহির, আহির, হিয়ান রাত 1টার সময় ছাদে আসলো। ওরা এতক্ষণ হিয়ানদের রুমে বসে অফিসের কাজ করছিল। হিয়ানের রুম একদম খালি, ওটা বড় রুম, তাই ওখানে কাউকেই শুতে দেওয়া হয়নি। তাছাড়া হিয়ান বাইরের লোকেদের ও রুমে একদম এলাও করে না। হিয়ানের জিনিসপত্র কেউ ইউজ করুক সেটা ওর একদম পছন্দ না। ওরা চারজন চাইলে ওই রুমেই শুতে পারত, কিন্তু মেঘেদের জন্য ওরাও ছাদে চলে এসেছে। ওরা ছাদে এসে দেখলো সবাই গভীর ঘুমে আছে, শুধু একমাত্র মেঘই বসে বসে ফোন টিপছে। এত রাতে মেঘকে ফোন টিপতে দেখে আহানের মেজাজ খারাপ হয়ে গেল। ও মেঘের কাছে মেঘকে ধমক দিয়ে বলল, তুমি এখনো ঘুমোওনি? রাত কয়টা বাজে সেই খেয়াল আছে? একটু সুযোগ পেলেই তোমার অনিয়ম করতে হবে, তাই না? আহানের ধমক শুনে মেঘ কেঁপে উঠলো, সাথে ওর হাতে থেকে ফোনটাও পড়ে গেল। ফোন পড়ে যাওয়ায় মেঘ গেমসটা হেরে গেল। সেই জন্য কাঁদো কাঁদো মুখ করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। আহান আবারও ধমক দিয়ে বলল, তুমি জানো না রাত জাগলে তোমার শরীর খারাপ হয়? তারপরেও কোন সাহসে তুমি না ঘুমিয়ে ফোন টিপছো? মানে বকার আসলে পেটের ভাত হজম হয় না, তাই না? কথাটা বলে আহান মেঘের দিকে তাকিয়ে দেখলো মেঘ ঠোঁট ফুলিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। আহান টান দিয়ে মেঘের হাত থেকে ফোনটা নিয়ে বলল, আমি তোমার সাথে কথা বলছি, তুমি ফোনের দিকে তাকিয়ে আছো। আহানের কথা শুনে মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনার জন্য আমি এই লেভেলটা হেরে গেলাম। জাস্ট ফিনিশিং স্টেপে ছিলাম, কিন্তু আপনি সব মাটি করে দিলেন। শাট আপ! তুমি ঘুম বাদ দিয়ে এত রাতে গেমস খেলছো আর গেমসে হেরে গেছো, তাই আবার কাঁদছো? তুমি কি বাচ্চা? মেঘ ঠোঁট ফুলিয়ে বলল, আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই আমার ঘুম আসছিল না, তাই বাধ্য হয়ে ফোনে গেমস খেলছিলাম। আহান কিছুক্ষণ মেঘের দিকে তাকিয়ে থেকে বলল, ভালো করেছো। এইবার চুপচাপ ভালো মেয়ের মতো ঘুমিয়ে পড়ো, নাহলে তুমি আর তোমার ফোন দুটোকে ছাদ থেকে টুক করে নিচে ফেলে দেবো। বলেই আহান অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। ওর পাশে এসে আহির, মিহির, হিয়ানও শুয়ে পড়ল। আহানকে শুয়ে পড়তে দেখে মেঘ মুখটা বাচ্চাদের মতো করে বলল, আমার ফোনটা তো দিন। এখন ঘুমিয়ে পড়ো, এটা কাল সকাল ছাড়া পাবে না। গুড নাইট এন্ড সুইট ড্রিমস। কথাটা বলে আহান চোখ বন্ধ করে ফেলল। মেঘ কিছুক্ষণ রাগি চোখে আহানের দিকে তাকিয়ে থেকে ঠাস করে শুয়ে পড়ল। তারপর মাথায় নিচে থাকা বালিশটা মাথার উপরে চাপা দিয়ে কাঁথা মুড়ি দিল। আহান চোখ খুলে মেঘের অবস্থা দেখে মৃদু হেসে ওর দিকে তাকিয়ে রইল। সকালে উঠে সবাই একে একে ফ্রেশ হওয়ার জন্য নিচে রুমে চলে এলো। আহান, আহির, মিহির, হিয়ান ওরা রুমে এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে অফিসের কাজ করতে লাগলো। কিছুক্ষণ পর মীরা রহমান আর আরেকজন সার্ভেন্ট কফি এবং স্ন্যাক্স নিয়ে রুমে প্রবেশ করলো। আহান ল্যাপটপ থেকে চোখ তুলে একবার মীরা রহমানের দিকে তাকিয়ে তারপর আবার গম্ভীর মুখ করে নিচের কাজ করতে লাগলো। বিষয়টা মীরা রহমানের চোখ এড়ালো না। উনি ম্লান একটা হাসি দিয়ে হিয়ানের কাছে এসে ওর হাতে একটা কফির মগ দিল। হিয়ান মুচকি একটা হাসি দিয়ে কফি মগটা ওনার হাত থেকে নিয়ে ওনাকে থ্যাঙ্কস বলে কফি খাওয়ায় মনোযোগ দিল। উনি আরেকটা কফি মগ হাতে নিয়ে আহিরের দিকে এগিয়ে দিলেন, কিন্তু আহির ওনার হাতেরটা না নিয়ে ট্রে থেকে অন্য আরেকটা মগ নিয়ে খেতে শুরু করলো। মিহিরও সেম কাজ করলো। ছেলেদের এমন কাণ্ড দেখে মীরা রহমানের চেহারে অন্ধকারের ছায়া নেমে এলো। ঠোঁটের কোণ থেকে মুচকি হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। উনি ওনার হাতে থাকা কফির মগটা কাঁপা কাঁপা হাতে আহানের দিকে বাড়িয়ে দিলেন। আহান ওনার দিকে না তাকিয়ে কাজ করতে করতে শক্ত কণ্ঠে বলল, মীরা রহমান শুকনো মুখে বললেন, অনেক বেলা হয়ে গেছে বাবাই, আপাতত এইগুলো খেয়ে নাও। ব্রেকফাস্ট হতে অনেক সময় লাগবে, ততক্ষণ না খেয়ে থাকলে তোমার শরীর খারাপ করবে। আহান তাচ্ছিল্য হেসে বলল, আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না। আমি বললাম নাকি বাঁচলাম, খেলাম নাকি খেলাম না, সেটা নিয়ে কাউকে মাথা ঘামাতে হবে না। মীরা রহমান অসহায় কণ্ঠে বললেন, তুই তো আমার উপর রেগে আছিস বাবাই, যা শাস্তি দেওয়ার আমাকে দে। তবুও শুধু শুধু খাবারের উপর রাগ দেখিয়ে নিজেকে কষ্ট দিস না। কফিটা খেয়ে নে বাবাটা প্লিজ। আরে বা, আজকে তো দেখছি আপনার আমার উপর একদম দরদ উঠলে উঠছে। কেন বলুন তো? হঠাৎ আমার উপর এত দয়া হওয়ার কারণ জানতে পারি? মীরা রহমান বললেন, আচ্ছা আহান, আমি কি এতটাই খারাপ যে আমার হাত থেকে এক কাপ কফি খেতেও তো প্রবলেম হচ্ছে? কথাটা শোনার সাথে সাথেই আহান হাতে থাকা ল্যাপটপটা ঠাস করে বন্ধ করে বলল, আপনি খারাপ হতে যাবেন কেন? খারাপ তো আমি, তাই আমি খেতে মরে গেলেও আমার উপর এখানে দয়া হয় না। যে কাজগুলো করলে আমি সব থেকে বেশি কষ্ট পাই সেই কাজগুলো আপনারা সবাই বেশি বেশি করে করেন। অন্য একজনের করা ভুলের শাস্তি আমাকে দেন। অ্যাকচুয়ালি আপনারা সবাই খুব ভালো, একমাত্র আমিই খারাপ। কথাটা বলে আহান ছো মেরে মীরা রহমানের হাত থেকে কফিটা টেনে এনে ঢকঢক করে পুরো কফিটা খেয়ে ফেললো। কফিটা খুব বেশি গরম না থাকলেও একদম কমও গরম ছিল না। আহানের কাণ্ড দেখে মীরা রহমান হতবাক হয়ে গেল। আহির, মিহির, হিয়ান কিছুই বলল না,
চুপচাপ বসে রইল। ওরা ভালো করেই জানে আহান রেগে গেলে এই ধরনের উল্টাপাল্টা কাজ করে। আহান কফি মগটা মীরা রহমানের হাতে দিয়ে বলল, এই নিন, কফিটা খেয়ে নিয়েছি, এবার আপনি এখান থেকে চলে যান। আপনার এই আমাকে ভালোবাসার ড্রামাটা আমার ঠিক সহ্য হচ্ছে না, তাই প্লিজ আমার সাথে এরকম ন্যাকামোনা করে এখান থেকে চলে যান। আর যাদের সাথে এই ন্যাকামোটা করে মহান শাস্তি পারবেন তাদের সাথে গিয়ে করুন। কথাটা শোনার সাথে সাথেই মীরা রহমানের মনে হলো কেউ ওনার কলিজা ধরে টান দিয়েছে। ওনার চোখ থেকে আপনা আপনি পানি পড়তে লাগলো। ওনার চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে গেল। উনি শাড়ির আঁচল দিয়ে চোখের পানিটা মুছে কান্নারত গলায় বলল, তোর মামুনিটা যে বড্ড বাজে রে বাবাই। তাই এত চেষ্টা করেও কাউকে ভালো রাখতে পারে না। যতই সবাইকে খুশি রাখার চেষ্টা করে ততই সবাই তাকে ভুল বুঝে। জানিস আহান, আমিও তোর মতো ভুল করেছিলাম, একজনকে ভালোবাসার ভুল। তাকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে তার জন্য বাবা মা ভাই বোন সবার ভালোবাসা বিসর্জন দিয়ে তার সাথে এক কাপড়ে চলে গিয়েছিলাম। প্রত্যেকটা দিন তার জন্য অপমান সহ্য করেছি, কত চড় খেয়েছি তারও হিসেব নেই। আমার এত বড় পরিবার থাকতো, আমার কেউ ছিল না। ইনফ্যাক্ট আমি আমার বাবা মাকেও শেষবারের মতো একবারও দেখতে পারিনি। কষ্ট হতো খুব। প্রত্যেকটা দিন মরার মতো বেঁচেছিলাম, মনে হতো আমার পুরো শরীরটাই আছে, প্রাণটাই নেই। কিন্তু তবুও কখনো আফসোস হয়নি, কারণ যাকে ভালোবাসতাম তাকে তো কাছে পেয়েছিলাম। সেও তো আমাদের মতো তার পরিবারের লোকদের ঠিক কত অপমান সহ্য করেছে। এতটুকু বলে মীরা রহমান থামলো। তারপর একটা শুকনো ঢোকিলে আবারও বলল, আচ্ছা আহান, একটা কথা বলতো, 4 বছর আগে যদি তোর সাথে মেঘের এনগেজমেন্টটা জোর করে করে না দিতাম, তাহলে কি মেঘ তোকে মেনে নিত? জীবনেও না। উল্টে ও আমাদের উপর রেগে থাকতো, উল্টে ও আমাদের উপর রেগে যেত, আমাদের সবাইকে ঘৃণা করতো, সাথে তোকেও ঘৃণা করতো। তখন কি করতি? ভালোবাসার মানুষটাকে জোর করে বিয়ে করতি, তার সাথে জোর করে সংসার করতি? জোর করে কি কখনো কারো ভালোবাসা পাওয়া যায়? না, যায় না। সবকিছুতে জোর করতে করতে একদিন দেখি তুই নিজেই হাঁপিয়ে গেছিস। না নিজে ভালো থাকবি, না মেঘ ভালো থাকতো, আর না আমরা ভালো থাকতে পারতাম। এই 4টা বছরের অপেক্ষাটা তোর জন্য হয়তো অনেক কষ্টের ছিল, কিন্তু কিছু কিছু অপেক্ষার পর সব সময় মিষ্টিই হয়। হয়তো একটু বেশি সময় লেগেছে, কিন্তু তোর কাঙ্ক্ষিত জিনিসটা তো তুই ঠিকই পেয়ে গেছিস। মীরা রহমানের কথা শুনে ওরা সবাই অবাক চোখে মীরা রহমানের দিকে তাকালো। ওরা ভাবতেই পারেনি মেঘ যে আহানকে ভালোবাসে সেটা উনি জানেন। ওদের সবাইকে এইভাবে তাকাতে দেখে মীরা রহমান জোরপূর্বক একটু হাসলেন। তারপর বললেন, তোদের কি মনে হয় আমার মেয়ে কি করে, কোথায় যায়, সেগুলোর খবর আমি রাখি না? মেঘের চেহারা দেখলে আমি বলে দিতে পারি ওর কখন কোন জিনিসটা চাই। ওর চোখে আমি স্পষ্ট আহানের জন্য ভালোবাসাটা দেখেছি। ওরা এখনো অবাক চোখে সবাই মীরা রহমানের দিকে তাকিয়ে আছে। মীরা রহমান একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, আর আবিরদের মাফ করে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে মেঘের বড় চাচু, মানে আবিরের বাবা। উনি লাস্ট 1 বছর ধরে ভীষণ অসুস্থ। অলরেডি 2বার হার্ট অ্যাটাক করেছেন, আরেকবার করলে হয়তো ওনাকে আর বাঁচানোই যাবে না। আমরা ওখান থেকে চলে আসার পর উনি অনুশোচনা বোধে একদম ভেঙে পড়েছিলেন। নিজেকে সবসময় ঘর বন্দি করে রাখতেন, কারোর সাথে তেমন কথাও বলতেন না। নিজের বউয়ের আর ছেলের করা অপরাধের জন্য লজ্জায় কাউকে মুখ দেখাতেন না। লাস্টবার যখন হার্ট অ্যাটাক করেছিলেন তখন শুধু একটাবার মেঘ আর মিহিরকে দেখার জন্য ছটফট করেছে। এইসব যখন মেঘের বাবা জানতে পেরেছিল তখন নিজেকে আর ঠিক রাখতে পারেনি। আগে সব কিছু ভুলে গিয়ে ভাইয়ের সাথে দেখা করতে হসপিটালে ছুটে গেছে। আমি তখনও কিছু জানতাম না। উনি হসপিটাল থেকে ফিরে এসে আমাকে সবটা জানায়। সবটা জানার পর আমি আর কারো উপর রেগে থাকতে পারিনি। ভেবেছি সবাই আমাকে অপমান করলেও ওই লোকটা তো সবসময় আমাকে নিজের ছোট বোনের মতো স্নেহ করেছে, সবসময় সাপোর্ট করেছে আমার জন্য। নিজের পরিবারের সাথে লড়াই করতেন। তাহলে শুধু কেন অন্যদের করা ভুলের সাজা আমরা ওনাকে দেব? এইসব আমি মিহির আর মেয়েকে অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু ওরা কষ্ট পাবে তাই ওদের চাচুই ওদের বলতে বারণ করেছিল। বলেছিল আমরা যাতে বিয়ের নাম করে ওদের দুজনকে ওখানে নিয়ে যাই। একসাথে কথাগুলো বলে থামলো মীরা রহমান। তারপর আহানের কাছে গিয়ে এক হাতে ওর মাথায় রেখে নরম কণ্ঠে বলল, তোকে তোর মামুনি কষ্ট দিতে চায় না রে বাবাই, কিন্তু কি করবে বল? তোর মামুন ইজ দ্য হেল্পলেস। যে মানুষটা অসময়ে বড় ভাইয়ের তোর মামুনির পাশে ছিল, তাকে কিভাবে মৃত্যুর মুখে ফেলে উপেক্ষা করে চলে আসতাম বলতো? ওই লোকটা তো আর মেঘের খারাপ চায়নি। উনি চেয়েছিল মেঘের সাথে আবিরের বিয়েটা দিতে।
মেঘকে ওই বাড়ির বউ বানাতে, যাতে মেঘের ফুপিরা আর কখনো মেঘকে বাজে কথা বলতে না পারে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। পারিস তো তোর এই পচা মামুনিটাকে ক্ষমা করে দিস। তোর মামুনির হয়তো কাউকে ভালো রাখার যোগ্যতাও নেই, তাই তো আজকে আমার ছেলেদের আমার হাত থেকে কফি নিয়ে খেতে ঘৃণা লাগছে। কথাটা বলে মীরা রহমান দ্রুত বাইরের রুম থেকে বেরিয়ে গেলেন। আহান ওখানে স্ট্যাচু হয়ে বসে রইল। কি করেছে এটাও? এত বড় ভুলটা কিভাবে করতে পারলো? এখন কিভাবে মামুনিকে ফেস করবে? কোন মুখে ওনার কাছে গিয়ে ক্ষমা চাইবে? আহির আর মিহির মাথা চেপে ধরে বসে আছে। ওদের চোখের কোণে পানি জমেছে। ওরা হয়তো আজকে এই মানুষটাকে একটু বেশি আঘাত দিয়ে ফেলেছে। এর জন্য হয়তো নিজেদের কখনো ক্ষমা করতে পারবে না। হিয়ানোর হাতে থাকা কফির মগটা ছড়ে ফ্লোরে ছুঁড়ে মেরে বলল, ইউ নো হোয়াট, আজকে আমার একটা প্রবাদ বাক্য মনে পড়ছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তোরা সবাই মেঘকে খুব ভালোবাসিস, সবসময় মেঘকে নিয়ে চিন্তা করিস। একমাত্র উনি মেঘের ভালো চায় না, আর সবসময় মেঘের ক্ষতিই চায়, তাই না? আরে কোনো বাবা মা কখনো নিজের সন্তানের খারাপ চায় না। মা বাবা যা করেন সন্তানের ভালোর জন্যই করেন। কিন্তু তোরা তো এত কিছুই দেখবি না। তোদের কাছে তো নিজেরা যেটা ভালো ভাববি সেটাই ঠিক, বাকি সব কিছু ভুল। কথাটা বলে হিয়ান হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। কিন্তু দরজার বাইরে এসে ওর পাটা থেমে গেল। ও অবাক কণ্ঠে বলল, মেঘ, তুই এখানে? মেঘের নামটা কানে আসতে আহান আহির মিহির চমকে দরজার দিকে তাকালো। হিয়ান থম মেরে দরজার কাছে দাঁড়িয়ে আছে, আর মেঘ অশ্রুসিক্ত চোখে এক পা এক পা করে রুমের মধ্যে প্রবেশ করছে। ও দৃষ্টি আহানের উপরে স্থির। মেঘকে এইভাবে তাকাতে দেখে আহানের কলিজাটা ছেঁত করে উঠল। মনের মধ্যে অজানা এক ভয় বাসা বাঁধল, ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার ভয়। মেঘকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে এতক্ষণ যা হয়েছে সেটাও শুনে ফেলেছে, আর সবটা শোনার পর মেঘ হয়তো কখনো ওকে ক্ষমা করতে পারবে না। সেটা ভেবে ও অপরাধী ভঙ্গিতে মাথাটা নিচু করে বসে রইল। মেঘের দিকে তাকানোর সাহসও নেই। মেঘ সোজা এসে আহানের সামনে দাঁড়ালো। আহির মিহির হিয়ান একে অপরের দিকে তাকাচ্ছে। এই মুহূর্তে ওদের কিছুই করার নেই। আহান এখনো মাথা নিচু করে আছে, মেঘের দিকে একবারের জন্য তাকায়নি। সবাইকে অবাক করে দিয়ে মেঘ আহানের সামনে দুই হাঁটু গেড়ে বসলো। তারপর আহানের চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, আমার মনে হয় কি জানেন, পৃথিবীর সবচেয়ে বড় পানিশমেন্ট হচ্ছে অনুতপ্ত হওয়া। আমরা যখন কোনো ভুল করার পর নিজেদের ভুলটা বুঝতে পারি, তখন সেটার থেকে বড় শাস্তি আর কিছুই হতে পারে না। মেঘের কথা শুনে আহান মেঘের চোখে চোখ রাখলো। আহান ভেবেছিল মেঘ হয়তো ওকে ভুল বুঝবে, ওর সাথে সব সম্পর্ক শেষ করে দেবে। কিন্তু মেঘ তো তার উল্টোটা করছে। ও আহানের এক হাত নিচে দুই হাতের মুঠোর মধ্যে নিয়ে বলল, আজকে আপনি আমার মাম্মামের সাথে যে ব্যবহারটা করেছেন, তাতে আপনার জায়গায় অন্য কেউ থাকলে তাকে হয়তো আমি কখনো ক্ষমা করতে পারতাম না। কিন্তু আমি জানি আপনি মাম্মাকে কতটা ভালোবাসেন আর শ্রদ্ধা করেন, আর আপনার চোখ বলে দিচ্ছে আপনি আপনার ব্যবহারের জন্য কতটা গিল্টি ফিল করছেন। মেঘের কথা শেষ হতেই আহান হুট করে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর অসহায় কণ্ঠে বলল, বিশ্বাস করো মেঘপুরি, আমি ইচ্ছে করে মামুনিকে সব বলিনি। রাগের মাথায় যা মুখে এসেছে তাই বলে ফেলেছি। এবার আমি কি করব? কিভাবে মামুনির সামনে গিয়ে দাঁড়াবো? আমি যে অন্যায়টা করেছি তাতে মামুনি কখনো আমাকে ক্ষমা করতে পারবে না। মেঘ মৃদু হেসে বলল, আবার একটা ভুল কথা বলে ফেললেন। কে বলেছে মাম্মাম আপনাকে ক্ষমা করবে না? সন্তান যতই অন্যায় করুক, কোনো মা তার সন্তানের উপর কখনো রেগে থাকতে পারে না। একবার মাম্মামের কাছে গিয়ে ওনাকে সরি বলুন, দেখবেন উনি আপনাকে ক্ষমা করে দিয়েছে। মেঘের কথা শেষ হতেই আহান বাচ্চাদের মতো করে বলল, সত্যি বলছো? মামুনি সত্যি আমাকে ক্ষমা করে দেবে? মেঘ মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আহান মেঘকে ছেড়ে দিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, তাহলে তো আমি এক্ষুনি মামুনিকে সরি বলে আসছি। থ্যাংক ইউ সো মাচ আমার পিচ্ছিটা আমাকে ভুল না বোঝার জন্য। কথাটা বলে আহান মেঘের কপালে চুমু খেলো। তারপর আর কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আর মেঘ আহানের যাওয়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এদিকে আহির মিহির হিয়ান হা করে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ ওদের এইভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় মাথা নিচু করে নিল। তারপর লজ্জার হাত থেকে বাঁচার জন্য বসা থেকে দাঁড়িয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। মেঘ যাওয়ার পরে আহির আর মিহির হাসতে হাসতে বেডের উপরে শুয়ে পড়ল। হিয়ান ওদের কাছে এগিয়ে গিয়ে ধমক দিয়ে বলল,